পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত রায়া ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হবে গণিত প্রশ্ন সেট 1। আমি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল। তোমরা যদি রায়ান মার্টিনের প্রশ্ন বইটি দেখো প্রশ্ন বিচিত্রা, তাহলে দেখতে পাবে 1 নম্বরের স্কুল হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। 50 মার্কের একটি পূর্ণাঙ্গ প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। স্কুল হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল। সমস্ত প্রশ্নের উত্তর আমি বিশ্লেষণ করব। তো সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন সেট। এখানে তোমাদের পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম এভাবে লিখে দিবে। আর এই দেখো প্রশ্ন সেট আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। এখানে 1 নম্বরে 5টি প্রশ্ন আছে এমসিকিউ, 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে 6 মার্কের প্রশ্ন, এরকম করে টোটাল প্রশ্ন সেট আছে 9 নম্বর পর্যন্ত। আমি সমস্ত প্রশ্নের উত্তর এখন বিশ্লেষণ করব, একটু বড় করে দেখাচ্ছি। তাহলে প্রথম প্রশ্ন, লুডুর ছক্কার আকৃতি হলো। লুডুর যে ছক্কা তোমরা সবাই দেখেছো, তার ছক্কার আকৃতি এটা হচ্ছে ঘনক, অর্থাৎ আমার এখানে বেছে নিয়ে লিখতে হবে এটা ঘনক, অর্থাৎ এটা হবে উত্তর। তারপরে খ নম্বরে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি কী ত্রিভুজ? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সেই ত্রিভুজটি হয় সমবাহু ত্রিভুজ। আমি যদি কথার কথা আঁকি, এইটা এই বাহু 3টা বাহু যদি সমান হয় সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা অ নম্বর উত্তর। যে কোণটি সূক্ষ্মকোণ সেটি হচ্ছে কত ডিগ্রি? জানি সূক্ষ্মকোণ হচ্ছে 90-এর চেয়ে ছোটো, তাহলে এখানে 90-এর চেয়ে একটি কোণই আছে 45 ডিগ্রি, উত্তর হবে 45 ডিগ্রি। তারপরে ঘ নম্বর, ঘড়িতে যখন ঠিক সকাল 6টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যত কোণ করে থাকে। আমরা যদি একটু ঘড়ি দেখাই, এরকম ঘড়ি যদি আঁকি, তাহলে এইখানে থাকবে ঘন্টার কাঁটা, হ্যাঁ এটা 6টা, এটা 12টার সময়, এটা 12টা 12 যেটা, আর এটা এই দিকে থাকবে ঘন্টার কাঁটা, অর্থাৎ তারা 180 ডিগ্রি কোণ করে থাকবে, সরল কোণ, অর্থাৎ এখানে একটা সরল কোণ হবে। হ্যাঁ, কারণ এখানে 3টা, হ্যাঁ এখানে 9টা, এরকম করে যাই হোক এরকম একটা সরল কোণ হবে। তোমরা এবং তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি 18 বছর। হ্যাঁ, দুইজনার বয়সের সমষ্টি 18 বছর, তুমি এবং তোমার বন্ধু। 5 বছর পর তোমার এবং তোমার বন্ধুর বয়সের সমষ্টি হবে। তাহলে 18-র পরে বন্ধুরও 5 বছর বাড়বে, তোমারও 5 বছর বাড়বে, টোটালি 10 বছর, অর্থাৎ 18-র সাথে 10 যোগ করলে হয় 28 বছর, উত্তর হবে 28 বছর। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি শূন্যস্থান পূরণ। 75 পয়সা। 75 পয়সাকে যদি আমি টাকায় কনভার্ট করি, আমরা জানি 100 পয়সায় কি 1 টাকা, তাহলে 75কে 100 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 75 ডিভাইডেড 100। হ্যাঁ, তাহলে এটা যদি করি 0.75 টাকা হবে, ঠিক আছে। এরপর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমি যদি বলি 169 পাবো কীভাবে? 13 গুণ 13, ঠিক আছে, বাহু গুণ বাহু। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য হবে কত? মানে শুধু 13 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, আমরা যে কোনো একটা ত্রিভুজ আঁকি 3টা কোণের সমষ্টি, যেমন এই কোণ, এই কোণ, এই কোণে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, হ্যাঁ এই সমকোণী ত্রিভুজ আঁকলাম, তো এইটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটাকে বলে অতিভুজ। হ্যাঁ, তাহলে আমার অতিভুজ। বৃত্তের বৃহত্তম জ্যা যা কেন্দ্রবিন্দুগামী তাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্ত যদি আঁকি, এই বৃত্ত আঁকলাম, এর বৃহত্তম জ্যা হচ্ছে যা কেন্দ্রবিন্দুগামী। এই কেন্দ্র হলে এই কেন্দ্র হচ্ছে এই কেন্দ্র দিয়ে যাবে, তাহলে এটা ব্যাস হয়ে যাবে, অর্থাৎ ব্যাস বলে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 3 নম্বরে, যোগ করো। হ্যাঁ, তাই এখানে একটা ভগ্নাংশের যোগ আছে, একটা দশমিকের যোগ আছে, আর একটা পূর্ণ সংখ্যার যোগ আছে। তাহলে আমি প্রথমে ভগ্নাংশের যোগ দেখাবো ক নম্বর। তো ক নম্বর দেখো 2/15 আর হচ্ছে 4/25। তাহলে 15 আর 25 এর লসাগু কত? 75। হ্যাঁ, 75 তোমরা আগে লসাগুটা করে নিবে। তো 15 আর 25, 5 দিয়ে এভাবে করে লসাগু যেভাবে করে, হ্যাঁ তোমরা 5 দিয়ে ভাগ করবে। হ্যাঁ, 3 × 5 = 15,
5 5 25 এখন গুণ করো 5 5 25 3 25 75 সেই 75 75কে 15 দিয়ে ভাগ করলে আসে 5 আর 5কে 2 দিয়ে গুণ করলে হয় 10 এইভাবে 10 আসছে আবার 75কে 25 দিয়ে ভাগ করলে আসবে কত 3 3-এর সাথে 4 গুণ করলে হয় 12 তো 10 যোগ 12 হয় 22/75 উত্তর 22/75 এবার আমরা খ নম্বরে দেখব 307.50 টাকা আর 12.76 টাকা দুটো যদি যোগ করি যোগ করলে কত হবে 6 6 আর 0 6 নেমে যাবে 7 5 12 2 হাতে থাকলো 1 7 আর 2 9 আর 1 10 1 আর 1 2 3 এভাবে যোগ করবে আশা করি বুঝতে পেরেছো এবারে গ নম্বর 3টা যোগ করতে হবে তাহলে 4 6 2 7 এই 3টা যোগ করব যোগ করার চিহ্ন দিয়ে দেব তাহলে এখানে 7 5 12 12 আর 6 16 6 এখানে 6 হবে হ্যাঁ এখানে 6 তারপর 7 7 14 2 16 আর 1 17 হাতে থাকলো 1 8 6 14 আর 5 19 19 আর 20 হাতে থাকলো 2 4 আর 2 6 এভাবে যোগ করে নেবে অর্থাৎ আমার 3 নম্বর প্রশ্নটি এভাবে উত্তর দেবে এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন বিয়োগ করো তাহলে বিয়োগ করলে দেখা যাচ্ছে এখানে আমার হর হচ্ছে 18 এবং 27 তা 18 আর 27-এর লসাগু কত 54 কারণ 27 দুগুণ 54 3 18 54 তাহলে 54কে 18 দিয়ে ভাগ করলে হয় 3 আর 3-এর সাথে 13 গুণ করলে হয় 3 13 39 আর এখানে 27 2 54 অর্থাৎ ভাগফল 54কে 27 দিয়ে ভাগ করলে 2 হয় 2-এর সাথে 5 গুণ করতে হবে তাহলে 5 গুণ করলে 5 দুগুণ 10 হবে অর্থাৎ 39 বিয়োগ 10 29 ঠিক আছে তাহলে 29/54 হবে উত্তর এরপরে খ নম্বর বিয়োগ করো 97.25 টাকা আমরা নিচে লিখব তারপরে বিয়োগ চিহ্ন দেব তারপরে দাগ দিয়ে বিয়োগ করব তাহলে এখানে 5 আছে অর্থাৎ 15 মনে ধার নিয়ে আসলাম 15 থেকে 8 গেলে 7 থাকে আর 2 এখানে 1 আছে 1 থেকে 1 গেল 0 তারপর 7 থেকে 5 2 9 থেকে 2 5 এভাবে তোমার বিয়োগটা করে দেখাবে ঠিক আছে 7 থেকে 5 গেল 2 আর তোমার 9 থেকে 2 গেলে এখানে 7 হবে হ্যাঁ আমাদের 72.07 টাকা এরপর আমরা চলে যাব 1001 থেকে 978 যদি বাদ দেই তাহলে কত থাকবে তখন থাকবে হলো 8 থেকে 11 গেলে 3 থাকে এখানে 7 8 8 10 থেকে 8 গেলে 2 থাকে অর্থাৎ 23 তোমরা ভালোভাবে বিয়োগটা করবে এরপরে 5 নম্বর হচ্ছে ছোট থেকে বড় তাই ছোট থেকে বড় আমরা দশমিকের ছোট বড় কে ছোট কিভাবে বুঝবো এ কারণে তোমাকে যেটা করতে হবে 0.5 মানে কি 5/10 এখন এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি এটাকেও 100 দিয়ে গুণ করব হ্যাঁ আবার এটাকেও 100 দিয়ে গুণ করব কারণ 3টা হর একই বানানোর জন্য তাহলে 10-এর সাথে 100 গুণ করলে 1000 হয় আর 5-এর সাথে 100 গুণ করলে 500 হয় এরপর খ নম্বরে কি এরপরে এই বাকি যেটা 0.5 এটা হবে দশমিক বরাবর এক হয় নিয়ম আর দুটো সংখ্যা থাকলে দুটো শূন্য নিচে আসবে 5/100 এটাকেও 10 দিয়ে গুণ করলে 1000 হবে অর্থাৎ আমার নিচে এখানে 1000 এখানে 1000 যেমন এটাকে বলে 1000 ভাগের 500 ভাগ আর এটাকে বলে 1000 ভাগের 50 ভাগ আর পরেরটা 0.005 হচ্ছে 1000 ভাগের 5 ভাগ তাহলে আমরা বুঝতে পেরেছি যে সবচেয়ে ছোট হচ্ছে 1000 ভাগের 5 ভাগ মানে 0.005 এটা ছোট তারপরে 1000 ভাগের 50 ভাগ এটা ছোট 0.05 তারপরে 1000 ভাগের 500 ভাগ এরপরে বিয়োগ ছোট থেকে বড় খ নম্বর 201.1 এটাকে লেখা যাবে কি দশমিকটা তুলে দিলে 2011/10 আর এটা 2011/100 আর এটা 2.011 ডিভাইডেড 1000 অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে এটা 1000 ভাগের 2011 ভাগ 100 ভাগের 2011 ভাগ আর 10 ভাগের 2011 অর্থাৎ এটা সবার ছোট তারপরে এটা হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা চলে যাব 6 নম্বরে সরল করো তো সরল করো ক নম্বরে যদি সরলটা তুলি তাহলে কি দেখতে পাবো 10 গুণ 6 এভাবে অঙ্কটা তুলব তোলার পরে ফার্স্ট ব্র্যাকেটের কাছ আগে 5 থেকে 2 গেলে থাকে কত 3 এই সেই 3 আর 3-এর সাথে 3 গুণ 3 3 9 10 থেকে এবার 9 যাবে 10 থেকে 9 গেলে থাকবে হলো কত 1 তাহলে 1 5 আর 1 6 6 থেকে যদি 6 যায় তাহলে কত থাকবে কারণ আমার 6 এখন 10-এর সাথে 6 আগে গুণ করতে হবে 6 10 60 থেকে 6 গেলে থাকে 54 ঠিক আছে তাহলে উত্তর হবে 54 এরপরে আমরা গ নম্বর দেখব
32 ভাগ এভাবে করে পুরো অঙ্কটা উঠবে। পরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, এই ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তাই 32 ভাগ 4 গুণ 4 থেকে 2 গেলে 2 থাকবে, এই সেই 2, আবার এই 4 থেকে 2 গেলে 2 থাকবে, এই সেই 2। এখন আমরা কি করব, আগে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, কারণ যে কাজটা করে আসছি সেই কাজটা আর সাথে যে সংখ্যা থাকবে সেটাকে আগে গুণ করতে হবে। তা 8, 32কে 8 দিয়ে ভাগ করলে আসে 4, আবার এই 32কে 8 দিয়ে ভাগ করলে আসে 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়। এরপর আমরা খ নম্বরের প্রশ্নটা দেখব। খ নম্বরের প্রশ্ন হচ্ছে কি, হ্যাঁ, এই যে এটা, তাহলে এখানে 1/2 আপনি যোগ 2/9, আমি একটু ইংরেজিতে লিখেছি, বিয়োগ 4/15 যোগ 5/18। তাহলে এখানে আমি এই কাজটা আগে করব। 2 আর 9 এর লসাগু হচ্ছে 18, তাই 9 দুগুণ 18, এখানে 9 আসবে, আর এখানে 9 দুগুণ 18, 2 দুগুণ 4, 9 আর 4 13, অর্থাৎ পরের লাইন হবে 13/18, 4/15 এবং 5/18। তো 15 এবং 18 লসাগু কত? 15 এবং 18 লসাগু 90। 90কে 18 দিয়ে ভাগ করলে আসে 5, 5 13 65, আর ভাগফলটাকে আবার 13 দিয়ে গুণ করতে হবে, 65। আবার হ্যাঁ, আবার 90কে 15 দ্বারা ভাগ করলে 6, 6 ভাগফলকে 4 দিয়ে গুণ করলে 24 আসে, হ্যাঁ। তারপরে 18, 5 18 90, 5 5 25, অর্থাৎ 65 বিয়োগ 24 যোগ 25। তাই 25 থেকে 24 গেলে 1 থাকে, 65 সাথে 1 যোগ হয়ে যাবে 66। তাই 66কে আমি যদি এবার 6 দিয়ে ভাগ করি, 6 11 66, আর 6 15 90, তাহলে 11/15 উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছ। 6 নম্বর। এবার আমরা 7 নম্বরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, ভ্যান গাড়ি 3 কিলোমিটার দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিলোমিটার দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? তাই এটা একটা তোমার আমার ঐকিক নিয়মের অঙ্ক, তাই তো। তাহলে আমি গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, দূরত্ব কিলোমিটার আর সময় হচ্ছে মিনিট। কেন? এই দেখো, এই যে কিলোমিটার দূরে আর সময়টা হচ্ছে মিনিটে, ঠিক আছে। তাহলে প্রথমে কত কিলোমিটার আছে? 3 কিলোমিটার, তাই কিলোমিটার বরাবর 3 লিখবে, আর সময় মিনিট বরাবর 45 মিনিট লিখবে। পরের ক্ষেত্রে কি আছে? 4 কিলোমিটার, তাই কিলোমিটার বরাবর 4 লিখবে, আর সময় তো দেওয়া নাই, এটা বের করতে হবে, এটা হোয়াট লিখবে। তাহলে আমরা দেখি কি সম্পর্ক এখানে, দূরত্ব ও সময় সরল সম্পর্ক। এই যে দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে কি? অর্থাৎ দূরত্ব যদি বাড়ে তাহলে সময় বেশি লাগবে, আর দূরত্ব যদি কমে তাহলে সময় কম লাগবে। তাই এখন 3 কিলোমিটার যেতে সময় লাগে 45 মিনিট, সুতরাং 1 কিলোমিটার যেতে সময় লাগবে কম, অর্থাৎ ভাগ হবে 45কে 3 দিয়ে ভাগ করলে 15 মিনিট আসে, 3 15 45। আবার 4 কিলোমিটার যেতে সময় লাগে 15 গুণ 4, বেশি লাগবে, কারণ গুণ হবে, 4 15 60 মিনিট, আবার 60 মিনিটে কি 1 ঘন্টা, এভাবে উত্তর 1 ঘন্টা হবে। আমরা এবার চলে যাব খ নম্বরের প্রশ্ন। হ্যাঁ, তো খ নম্বরে কী আছে? ভ্যান গাড়ি 3 কিলোমিটার যেতে, হ্যাঁ, সময় এটা আমার যেটা দেওয়া আছে এটাই আমি করছি। এবারে খ, গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, লোক সংখ্যা। হ্যাঁ, কেন? 7 জন লোক 12 দিনে, হ্যাঁ, 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই। হ্যাঁ, লোক সংখ্যা আছে জনে, তারপরে সময় আছে দিনে, আর আয় হচ্ছে টাকায়। তাহলে লোক সংখ্যা প্রথমে 7 জন, এই যে 7 জন, তাহলে দিনটা 12 দিন 12 দিন, হ্যাঁ, তারপরে টাকা আয় 4200, ঠিক আছে। তারপরে 8 জন লোক, তারপরে সময় হচ্ছে 9 দিনে, হ্যাঁ, আর আয় হোয়াট। তাহলে দেখো, এখানে লোক সংখ্যা ও আয় সরল সম্পর্ক, এখানে সময় ও আয় সরল সম্পর্ক, অর্থাৎ দুটো। এই লোক সংখ্যার সাথে আয় যখন সময় স্থির থাকবে, আবার সময়ের সাথে আয় যখন লোক সংখ্যা স্থির থাকবে। হ্যাঁ, তাহলে দুটোই সরল সম্পর্ক। তাহলে আমরা কী করি? 7 জন লোক 12 দিনে আয় করে 4200 টাকা, সুতরাং 1 জন লোক 12 দিনে কম আয় করবে, এই কারণে 4200 ভাগ 7, তাহলে 600 টাকা। আবার 1 জন লোক একদিনে আয় করে আরও কম টাকা, 600 ভাগ 12, অর্থাৎ 50 টাকা। তা 8 জন লোক 9 দিনে আয় করে, অর্থাৎ বেশি আয় করবে দুই ক্ষেত্রেই, তো 50 গুণ 8 গুণ 9, অর্থাৎ 3600 টাকা, উত্তর 3600 টাকা। এরপর আমরা গ নম্বরের প্রশ্ন দেখব। একটি পোলট্রিতে 4000টি মুরগি 250 দিনে খাবার মজুদ ছিল, আরও 1000 মুরগি আনা হলো, ওই মজুদ খাবারের মুরগিগুলো কতদিন চলবে? গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, মুরগির সংখ্যাটি এবং খাবার মজুদ 250, তারপরে আরও 1000টি যোগ হয়, মুরগির সংখ্যা হয়ে গেল 5000, এবং যোগ করতে হবে আর কি সময়টা হোয়াট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে মুরগির সংখ্যা ও খাবার মজুদের সময় সব ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ মুরগির সংখ্যা বাড়লে মজুদের পরিমাণ কমে যাবে, এই কারণে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখন 4000টি মুরগির খাবার মজুদ আছে 250 দিনে, সুতরাং একটি মুরগির খাবার বেশি দিনে, এই কারণে 250 সাথে 4000 গুণ করলে 1 লিখে 6টা শূন্য। আবার 5000টি মুরগির খাবার মজুদ আছে, এটাকে 5000 দিয়ে ভাগ করলে 200 দিন উত্তর হবে 200 দিন।
এরপর ঘ নম্বর, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তো প্রস্থ কত? তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার এবং আয়তকার জমির দৈর্ঘ্য 54 মিটার, এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি কি আয়তকার, হ্যাঁ, জমির দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আয়তকার জমির প্রস্থ হবে কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল আছে কত? 918 ভাগ 54। তো 54 দিয়ে 918কে ভাগ করলে, হ্যাঁ, 17 মিটার আসে, উত্তর হবে 17 মিটার। এরপর আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্ন। 5.3 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং সরলরেখাটির নাম দাও। তাহলে আমরা একটা সরলরেখা অঙ্কন করব কীভাবে? 5.3 সেন্টিমিটার, এ আর বি দিলাম, কিন্তু এটা কীভাবে স্কেল দিয়ে মাপবো আমরা? এই দেখো, অর্থাৎ এই বরাবর, তোমাদের যদি বলি এই বরাবর, হ্যাঁ, দাগ টানবে আর 5.3 মানে 1 2 3, 1 2 3, অর্থাৎ এই বরাবর, এই বরাবর, এই বরাবর হবে 5.3, অর্থাৎ এখান থেকে শুরু করবে এইভাবে, এটা হচ্ছে 5.3। তো এখানে লিখে দেবে 5.3 অনায়াসে। তাহলে তোমরা এ বি সরলরেখাংশটির দৈর্ঘ্য হচ্ছে 5.3 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো, এভাবে 3 মার্ক পেয়ে যাবে। এর পরের প্রশ্ন, এটা আমি পরের প্রশ্নটা দেখানোর আগে তোমাদের একটু, হ্যাঁ, এই যে আলিপুরদুয়ারের যে প্রশ্ন, রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার আবার অঙ্কর শুধু উত্তরগুলি দেওয়া আছে, তোমরা উত্তরগুলি সব এখান থেকে দেখে নিয়ে মিলাতে পারবে যে কোনটার উত্তর কোনটি, ঠিক আছে? যাই হোক, আমি সর্বশেষ উত্তরটা তোমাদের দেবো 9 নম্বর। হ্যাঁ, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করতে বলছে। হ্যাঁ, তাহলে বৃত্ত অঙ্কন করবো, এই হচ্ছে স্কেল। এখানে 4 সেন্টিমিটার মাপবো কীভাবে? এই দেখো, একবারে স্কেল ঘেঁষে ঘেঁষে, অর্থাৎ এই যে এখান থেকে নিব, এখান থেকে শুরু করব আর এই যে 4 সেন্টিমিটার এই পর্যন্ত নিয়ে নেব, ঠিক আছে? তাহলে এটাই সুন্দর করে এভাবে 4 সেন্টিমিটার প্রথমে লিখবে। ও এ হচ্ছে 4 সেন্টিমিটার। এখন ও এ কেন্দ্র করে একটি বৃত্ত আঁকবে, সে কি? এই যে ও এ, এটাকে এখানে কম্পাস বসিয়ে 4 সেন্টিমিটার ধরে একটি বৃত্ত অঙ্কন করবে। তো অঙ্কন করলে নির্ণয় যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন হয়ে যাবে। আমরা কি লিখবো? সুতরাং নির্ণয় বৃত্ত অঙ্কন করা হলো যার, হ্যাঁ, ব্যাসার্ধ ও এ সমান হচ্ছে 5 সেন্টিমিটার, ও এ হচ্ছে 5 সেন্টিমিটার। হ্যাঁ, 5 সেন্টিমিটার না, তো আমার 4 সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে এখানে 4 সেন্টিমিটার হবে, ঠিক আছে? 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার প্রশ্ন সম্পর্কে একবারে ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।